রেস্টুরেন্টের এক কোণা শুদ্ধ থমথমে মুখে বসে আছে, দৃষ্টি তার মেঝেতে নিবন্ধ। একটু পর চেয়ারে হেলান দিয়ে চোখ বুজলো অন্তরা সামনের চেয়ারে বসে ভাঙা গলায় ডাকে, শুদ্ধ। শুদ্ধ চোখ বুজে রেগে গেল। এই, তুই আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোথা থেকে ভেসে আসলি রে? এমন চিপ মেন্টালিটির মেয়েকে আমি সাপোর্ট করি ভাবলেই তো আমার মেজাজ খারাপ হচ্ছে। ইরফান 5টা কেন দিল? আরও 5টা আর একটা গালে দিতে পারলো না? এটাও কি আমাকে শিখিয়ে দিতে হবে ওকে? অন্তর চোখ থেকে পানি গড়িয়ে পড়ল, নাক টেনে বলল, আমি নিজের মাঝে ছিলাম না, বিশ্বাস কর শুদ্ধ। আমি কি যেন হয়ে যায়, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। শুদ্ধ সোজা হয়ে বসে রেগে বলে, তাই বলে বাচ্চা মেয়েটার সাথে এরকম অমানুষের মতো আচরণ করবি? একটু মায়া হলো না? পাল ওই মেয়েটার জন্য যা মায়া লাগে আমার, কি সুন্দর ফুটফুটে এক মেয়ে, বিয়ের পর থেকে অত্যাচার সহ্য করেছে বেচারি। অন্তরা ডান হাতে চোখ মুছে বলে, আর আমি যে বছরের পর বছর ইরফানকে ভেবে কষ্ট পাচ্ছি, তোর একটুও মায়া হয় না? আমার দম বন্ধ লাগে শুদ্ধ। আমি কাউকে বোঝাতে পারি না আমার সাথে মায়েরার কোনো শত্রুতা নেই, কিন্তু ইরফান ওকে কেয়ার করে ভাবলেই আমি নিজের মধ্যে থাকি না। বাচ্চা মেয়েটাকে কষ্ট দিতে চাইনি আমি, বিশ্বাস কর। আমার ভীষণ খারাপ লাগছে। শুদ্ধ একটু শান্ত হলো। ভাবনার মাঝে নাসিম রেস্টুরেন্টটায় প্রবেশ করে, এগিয়ে এসে শুদ্ধর পাশে চেয়ারে টেনে বসে। শুদ্ধ ঘাড় বাঁকিয়ে একবার তাকালো। নাসিম টেবিল চেক করে বলে, কিরে, কিছু অর্ডার করিসনি কেন? সামনে তাকিয়ে অন্তরার বেহাল অবস্থা দেখে চোখ বড় বড় হয়ে বলে, ও মা গো, এটা কে? শুদ্ধ হেসে বলল, আমার আমার কান্দুরি মা। শুদ্ধর কথায় নাসিম হেসে পড়ল। নাসিম চেয়ারে হেলান দিয়ে বলে, কি হয়েছে তোদের? আমারে, আমি সমাধান দেই। শুদ্ধ ডান পা নাড়াতে নাড়াতে বলে, ইরফান ছাড়া ওর জীবনে আর দ্বিতীয় কোনো প্রবলেম আছে কি না? নাকি শালি ইরফানের বউটাকে কেচে দিল, এরপর ইরফান ওকে একটার পর একটা থাপ্পড় ঢেলে দিয়েছে। এটাই হলো সিনেমার ফার্স্ট টু লাস্ট। নাসিম চোখ বড় বড় করে অন্তরার দিকে তাকিয়ে বলে, এই ছেমরি, তুই বারবি ডলের গায়ে হাত দিলি কেমনে? তোরে তো জেলে দেওয়া উচিত। অন্তরা ভুরু কুচকে তাকায় নাসিমের দিকে, রেগে বলে, ও তোর কোলেও উঠে পড়েছে, তো নিয়ে ওকে যা। ইরফান আমায় না মানুক, তবুও ও আর কারো না হোক। অন্তরার কথা শুনে শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, হায় রে মাইয়া মানুষ, সারা জীবন চিরকুমার থাকুক, তবুও অন্য মেরে ঘেঁচতে দিবে না। একটু উদার হ মেরি মা, এবার ভুলে যাও ওকে। এতগুলো মার খেয়ে শিক্ষা হয়নি? নাসিম মন খারাপ করে শুদ্ধর দিকে তাকিয়ে বলে, বলছি বারবি ডলকে কি পাওয়ার সুযোগ আছে? আমি 2 পায়ে খাড়া, ইরফান ওকে ছোঁয়নি জানা আছে। শুদ্ধ এত অদ্ভুতভাবে তাকালো নাসিমের দিকে, আর কি লাগে? মায়েরাকে একজন চাইছে, ইরফান তো একজন আছে। হতাশার নিঃশ্বাস ফেলে নাসিমের উদ্দেশ্যে বলে, তুই অন্তরের মতো একটা পাগলামি কর। এই যেমন ইরফানকে ভার্সিটির মাঝখানে কান ধরে দাঁড় করিয়ে রাখলি, এরপর ইরফান ভয়ে ভয়ে বলে, ওগো নাসিম জানু, তুমি তোমার বারবি ডলকে নিয়ে যাও, আর দেরি করো না। শুদ্ধর কথাগুলো বলে নাসিম ঘাড় উপর ডান হাত তুলে বলে, আহা, ভাবতেই আমার যে কি ভালো লাগছে। আমাদের নাসিম সোনাটা তার বারবি ডলকে এত সহজে পেয়ে যাবে। এবার ঘাড় বাঁকে বলে, কিরে, পারবি না? নাসিম তার ঘাট থেকে শুদ্ধর হাত নামিয়ে রেগে বলে, মস্কারা করছিস আমার সাথে? বারবি ডলকে আমি আগেই পছন্দ করতাম। তোর ভাই কোথা থেকে উড়ে আসলো? ইস, ওর একটা যমজ বোন নেই কেন? শুদ্ধ পকেট থেকে ফোন বের করে ভিডিওগুলো অন করে বলে, সোনা নাসিম, ওগো আমার কান্দুরি মা, নাও শুরু করো তোমাদের মধুর মধুর ভাষণ। আমি তোমাদের মতো এত মধুর ভাষণ নিজ দায়িত্বে ইরফানের কানে তুলে দিব। নো টেনশন। নাসিম প্যাঁচামুখ করে রইল। তার কি যেন আফসোস হচ্ছে তার বারবি ডলটার জন্য। তার যে আর মেয়েই পছন্দ হচ্ছে না। বারবি ডলের ভীষণ লোভী সে, কিন্তু আরেকজনের বিবাহিত বউ সে। এখন তো আর কিছু করেনি। সবচেয়ে বড় কথা হলো তারই বন্ধুর বই। ইরফান যা কাঠখোট্টা, ও যা মেয়ের ব্যাপারে এত পজিটিভ হবে, এটা তো সে এখনও মানতে পারে না। মাঝে মাঝে মনে হয় শুধু ভুলভাল বলে। সে দৌড়ে গিয়ে তার বারবি ডলটাকে টুপ করে তুলে এনুক, কিন্তু সেও একটু আধটু দেখেছে ইরফান মায়েরার ব্যাপারে পজিটিভনেস, তাই হতাশ হয়। অন্তরার দিকে তাকিয়ে বলে, অন্তরা চল, আমি আর তুই জি বাংলা সিরিয়াল দেখা স্টার্ট করি। জি বাংলা সেই কূটনীতি শেখার আমরা শিখে নিয়ে ফেলবো। তারপর সে অনুযায়ী ইরফান তার বারবি ডলকে আলাদা করে, আর তুই
তোর ইরফানকে নিয়ে নিবে, আমি বারবিরলকে। আহা কি শান্তি! শুদ্ধ মিটমিট করে হেসে বসা থেকে দাঁড়িয়ে যায়, পিছু ফিরে তাকিয়ে অবাক হওয়ার ভান করে বলে, ইরফান তুই এখানে? কথাটা শুনে নাসিমের চোখ বড় বড় করে তাকায়, দ্রুত চেয়ার থেকে নিচে বসে পড়ে টেবিলে তলা খুঁজে চিল্লিয়ে বলে, ও মা গো, আল্লাহ এবারের মতো আমাকে বাঁচাও, বারবিডলকে আমি চিনি না। শুদ্ধ হাসতে হাসতে চেয়ারে বসে বসে। নাসিম শুদ্ধর হাসি শুনে মাথা নিচু করে তাকায়, আশেপাশে তাকিয়ে ইরফানকে না দেখতে পেয়ে সাথে সাথে শুদ্ধর হাসতে থেকে যা বোঝার বুঝলো, বসা থেকে উঠে রেগে বলে, আমার সাথে মজা নিস? তোকে আমি ছাড়বো না শুদ্ধ। শুদ্ধ কোনো রকম হাসি আটকে রাখে, কী রে সোনারা, আমাকে ধরতে চাও? ছোঁয়াছে রোগ নাকি? প্রথমে ফাইজ, তারপর ইরফান, এখন তুই। সবাই শুধু আমাকে ধরতে চায়। আরে বাবা, আমাকে ধরার জন্য তো আমার ফাড়া আছে, তোরা ধরা ধরবি আর নেওয়া যাচ্ছে না। এসব কি? উফ! অন্তরা রেগে বলে, তোদের বিত্রামি ছাড়বি? আমি ডাকলাম, সমাধান চাইছে, তোরা এসে কি শুরু করলে? শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, সমাধান তো দিলাম, তোর অপর গালে আর 5টা থাপ্পড় দিয়ে দেবে তো। এবার গালটা পাত। গাল পেতে না দিলে সেই সমাধান কি ফলাবো কি করে? অন্তরা চোখ নামিয়ে নিল। নাসিম বিরক্ত হয়ে চেয়ারে বসলো। এরপর অন্তরার দিকে তাকিয়ে বোঝানোর স্বরে বলে, অন্তরা, তোর মুভ অন করা উচিত। সবচেয়ে বড় কথা, ইরফান বিবাহিত, বউকে নিয়ে সুন্দর সংসার করছে, বাদ দে এসব। অন্তরা ছলছল চোখে তাকায় নাসিমের দিকে, ভাঙা বলে বলে, তুই মায়রাকে পছন্দ করেও ইরফানের সাথে দেখে কি করে ঠিক থাকি? নাসিম চেয়ারে হেলান দিয়ে মৃদু হেসে বলে, বারবিডল আমার ভীষণ পছন্দ, একটু একটু ফিলিংস আছে, বাট বারবিডল ছোট হলো খুব চতুর। ও শুধু আমাকে নয়, কোনো পরপুরুষকে অন্য নজরে ওর দিকে তাকাতে দেয় না। এমন ইরফান যদি এখন ঠিক আছে, বাট ফাঁসফাট যেমন করতো, এরপরও মেয়েটা ইরফানকে চাইতো আমার যতদূর মনে হয়, কারণ ইরফান তার স্বামী, কবুলের একটা জোর আছে, এটাই ভাবে হয়তো। সর্বশেষ বারবিডল আমাকে চায় না, যেখানে বারবিডল নিজেই আমাকে চায় না, আমার চাওয়া তো ওখানে ফুল স্টপ পড়ে যায়। নাসিমের কথা শুনে অন্তর ভীষণ অদ্ভুতভাবে তাকায়, শুধু নিজেও একটু অবাক হয়। তখনই সেখান থেকে কোথা থেকে যেন ইরফান উপস্থিত। শুদ্ধ ডান পাশে ফিরে ইরফানকে দেখে একটু অবাক হয়ে বলে, তুই? ইরফান উত্তর করল না, তার দু হাতে গ্লাভস। নাসিম অন্তরা শুদ্ধ কথায় তাকায় ইরফানের দিকে। ইরফান তার পাশে থাকা 14 বছর বয়সী ছেলেটাকে হাতের পাত্র টেবিলের উপর রাখতে বললে ছেলেটি তার হাতে থাকা বেশ বড় পাত্রটি দেয়। শুদ্ধ, নাসিম সহ অন্তরা অবাক হয়ে দেখছে ইরফানকে। পাত্রটির উপর থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে। সবাই বিস্ময়ে চোখ তাকায়। জ্বলন্ত কয়লার পাত্রের উপর উঁচু করে সাজিয়ে রাখা। ইরফান ডান হাতে পাত্রটি ঠেলে অন্তরার দিকে আনে। ইরফানের কর্মকাণ্ড কেউ বুঝতে পারে না। ইরফান অন্তরার পিছনে এসে দাঁড়ায়। অন্তরা তার সামনে থাকা জ্বলন্ত কয়লার দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়েছে। শুদ্ধ, নাসিম দুজনে অন্তরের পিছনে দাঁড়ানো ইরফানের দিকে চেয়ে বলে, ইরফান কি করতে চাইছিস? ইরফান কপালে বিরক্তির ভাঁজ ফুটে বলে, তবে উত্তর করো না। অন্তরা দু হাত টেবিলের উপর রাখা। কেউ কিছু বুঝে ওঠার আগে ইরফান চোখের পলকে টেবিলের উপর রাখা অন্তরা হাত টেনে সর্বশক্তি দিয়ে কয়লার ভিতরে ঢুকিয়ে চেপে ধরে। অন্তরা বুঝতে পেরে চোখ বড় করে তাকায়। হাত পুরো অসহ্য যন্ত্রণা, একটা চিৎকার দেয়। শুদ্ধ, নাসিম দুজনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। শুদ্ধ দ্রুত এপাশ থেকে ওপাশে এসে ইরফানকে টেনে সরাতে চায়, পারে না। নাসিম অপর পাশ থেকে ইরফানকে টানে, সেও ইরফানকে এক চুলও সরাতে পারে না। ইরফানের শরীরে যেন অসুরের শক্তি ভর করছে। ইরফান ভরসা করে দেওয়া চোখে কয়লার মাঝে অন্তরাকে ডুবিয়ে দেওয়া হাতের পানে চেয়ে আছে, যেন তার দু চোখে তেজি চাহনি কয়লার তেজ আরও বাড়িয়ে অন্তরার হাত একেবারে ঝলসে দিতে চায়। অন্তরার চোখ দিয়ে টুপ করে পানি পড়ছে। মেয়েটা এই জ্বলন্ত কয়লার মাঝে পুড়তে দেখা হাতের অসহনীয় ব্যথা সহ্য করে নিতে চায়, তবে না চাইতো তার মুখ দিয়ে আর্তনাদ বেরিয়েছে। এদিকে শুদ্ধ, নাসিম প্রায় মিনিট 5 পর ইরফানকে একটু নাড়াতে পারলো। ইরফান একটু শিথিল হয়েছে বলেই হয়তো পেরেছে। শুদ্ধ, নাসিম ইরফানকে টান দিলে ইরফান কিছুটা পিছিয়ে আসে, ফলস্বরূপ কয়লার পাত্র উল্টে এসে অন্তরার কোলের উপর পড়ে। অন্তরা আগের চেয়েও খানিকটা জোরে আর্তনাদ করে ওঠে। শুদ্ধ ইরফানকে সাপোর্ট ধরে নাসিমের উদ্দেশ্যে বলে, নাসিম, অন্তরাকে নিয়ে বেরিয়ে যায় এখান থেকে। নাসিম শুদ্ধর বলার আগে অন্তরাকে বাঁ হাতে ধরে টেনে অন্তরাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। অন্তরা কান্না মাখা চোখে পিছু ফিরে ইরফানের দিকে তাকায়। নাসিম অন্তরাকে জোর করে টেনে নিয়ে যেতে থাকে। ইরফান রেগে শুদ্ধর গায়ে ধাক্কা দিয়ে চিৎকার করে বলে, ডোন্ট টাচ মি।
ততক্ষণে নাসিম অন্তরাকে নিয়ে দ্রুত রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছে। ইরফান পিছু পিছু যেতে নিলে শুদ্ধ ইরফানের সামনে গিয়ে দাঁড়ায়। ইরফান শান্ত, ওর হাত ঝলসে গেছে। ইরফান নাগান্বিত স্বরে বলে, হয়তো, নট শিওর। শুদ্ধ শ্বাস ফেলে বলে, বাদ দে। ইরফান সাথে সাথে শুদ্ধর কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, ও রিয়েলি বাদ দে, ইউনো। ও আমার লিটিল গার্লের হাতের অবস্থায় কি করেছে? লিটিল গার্ল ওর হাত দিয়ে ঠিক করে কিছু করতে পারছে না। খেতে গিয়ে হাতের জ্বলুনিতে কেঁদে উঠছে। ওকে ছেড়ে দেবো? হাউ ফানি! ওকে জাস্ট দেখে নেব আমি। কথাগুলো বলে শুদ্ধকে এক প্রকার ধাক্কা দিয়ে বেরোতে নেয়। শুদ্ধ বিস্ময়ে চোখ চেয়ে ক্লান্ত স্বরে বলে, তুই যে বলিস অন্তরা তোর বোনের মতো? সেও কাঁদলো। হাতটা কি করে দিয়েছিস? বলতে গেলে একেবারে সিদ্ধ করে। শুদ্ধর কথা ইরফান শক্ত কণ্ঠে বলে, এজন্য জাস্ট ওর হাত জ্বালিয়েছি। অন্য কেউ হলে হাতের সাথে ওর অন্তরটাও জ্বালিয়ে দিতাম। কথাটা বলে হনন করে বেরিয়ে যায়। শুদ্ধ বাঘারা হয়ে শুধু ইরফানের প্রস্থান দেখলো। আশেপাশে তাকালে দেখলো গুটি কয়েক মানুষ অদ্ভুত দৃষ্টিতে এগিয়ে তাকিয়ে আছে। যদিও সকাল সকাল হওয়ায় রেস্টুরেন্টে খুব বেশি মানুষ নেই, তবু কেমন যেন লাগলো, সাথে বিরক্ত হলো। অন্তরা ইম্পর্টেন্ট কিছু বলবে বলে তাকে আসতে বলেছিল। শুদ্ধ অন্তরা সিরিয়াস কণ্ঠ পেয়ে আর বিরোধিতা করেনি। এখান থেকে ভার্সিটি যাবে বলে একেবারে রেডি হয়ে এসেছিল। এসে হালকা কিছু খেয়েছিল। মনে মনে ভাবলো কত ধরনের বন্ধু আছে তাদের এই ছোট্ট ফ্রেন্ড সার্কেলে। যেমন তার প্রথম সিরিয়াস মোমেন্ট, সে হাসতে ইচ্ছে করে, হাসির কারণ এই যে তাকিয়ে থাকা লোকদের খুব সুন্দর করে ধুয়ে দিতে ইচ্ছে করছে। ভাবনা অনুযায়ী পকেট থেকে ফোন বের করে কানে নিয়ে শব্দ করে বলে ওঠে, দোস্ত, আমি কি অনেক বেশি সুন্দর? আমার ফ্রেন্ডরা আমাকে একবার ধরলে আর ছাড়াতে চায় না, জানিস। এরপর একটু গলা ছেড়ে আগের চেয়েও শব্দ করে বলে, আমিও তো একটু বেশি সুন্দর হয়ে যাচ্ছি, তাই এত ধৈর্য কোথা রাখবো আমি? জানিস না, আমার ফ্রেন্ডরা তো আমাকে ছাড়তেই চায় না। তা না হয় বাদ দিলাম, কিন্তু আমার সৌন্দর্য উপচে পড়ায় পড়ায় পাড়ার বাইরের মানুষও সব ভুলে শুধু আমাকেই দেখতে থাকে। ওদের অর্ধেক খাবার প্লেট পড়েই থাকে, বাকি অর্ধেক প্লেটে পেটের ভিতরে গিয়ে হজম হয়ে যায়, তবুও আমার থেকে চোখ সরায় না। বলছি, সৌন্দর্য কমানোর কোনো মেডিসিন আছে তোর কাছে? মানুষের তো অপকার আর সইতে পারি না আমি। তিনটে মেয়ে আর একটা ছেলে শুদ্ধর দিকে চেয়েছিল। শুদ্ধর কথা শুনে সকলে কেসে উঠল। দ্রুত চোখ সরিয়ে তাদের অর্ধেক খাবার খাওয়া রাখা প্লেট থেকে খাওয়া শুরু করলো। শুদ্ধ মিটমিট করে হেসে বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে যেতে বলে, হ্যাঁ হ্যাঁ, তুই শুধু ওই ওষুধটাই রেঁধে রাখিস, এত সৌন্দর্য নিয়ে আর বাইরে পা রাখা যাচ্ছে না। ড্রাইভিং সিটে পাশে সিটে অন্তরা মাথা নিচু করে চুপচাপ বসেছে। চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ছে। নাসিম গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে কিছুটা চুপ থাকলো। এরপর অন্তরার দিকে ফিরে বলে, হাতটা দে রে, নয়তো আরও খারাপ অবস্থা হবে। অন্তরা গাড়টি মেরে বসে আছে, হাতে অসহনীয় যন্ত্রণা, তাও আবার ইরফানের থেকে পাওয়া। দুটো মিলিয়ে যেন সব পাথর হয়ে গেছে, আর সে পাথর ফেটে পানি ঝরছে। নাসিম আধ ঘন্টা হলো বসে ও তামাশা দেখছে, এবার মেজাজটা খারাপ হয়ে গেল। এমনিতে ফুটফুটে বারবি ডলটার অবস্থা যা তা করে দিয়েছে। বন্ধু বলে সেদে সেদে এসে সেবা করছে, তাতে এর হচ্ছে না। রেগে মেগে অন্তরের হাত জোরে করে হাত টেনে ধরে অন্তরা চেঁচি বলে, নাসিম রেগে বলে, তোর ঢং অফ কর, আমার কাজ আছে। অন্তরা কাঁদতে কাঁদতে চোখে মুখের অবস্থা পুরো 12 বাজিয়ে দিছে। নাসিমের হাত থেকে সরানোর শক্তি তার নেই। দুর্বল কণ্ঠে বলে, আমি শুধু ঢং করি আর ওই মেয়েটা শুধু ভালো আছে তোদের কাছে? নাসিম অন্তরা হাত ভালো করে দেখছে, খুব খারাপ অবস্থা, তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে হবে না, একে ডাক্তারের কাছে নিতে হবে। অতঃপর অন্তরা হাত ছেড়ে গাড়ি স্টার্ট দিয়ে বলে, আসলে তুই ঢং করিস, আর বারবি ডল কিউটের ডিব্বা, মেয়ে হয়েও তো ওকে শুধু আদর করতে মন চাওয়া উচিত। তুই তোর কোন আক্কেলে মারলি বেয়াদব? অন্তরা মুখ ফিরিয়ে নীরবে চোখের পানি ফেলে। নাসিম আর চোখে চেয়ে বলে, তোকে এবার আমি বিয়ে দিয়ে ছাড়বো, দাঁড়া, আজ আঙ্কেলের সাথে ফাইনাল কথা বলে। অন্তর চেঁচিয়ে ওঠে। নাসিম পাত্তা দিল না, একে বিয়ে না দিলে সোজা হবে না। মায়েরা এসএসসি এক্সামের আর 7 মাস বাকি। মায়েরা তার ঘরের পড়ার টেবিলে বসে বই পড়ছিল। টেবিলের উপর ছোট্ট ঘড়িটায় চোখ বুলে 9:30। মায়েরা সামনে বই মেলে রেখে একদম তার সোজা বাইরে থাকে। জানলা খুলে রেখেছে, রাতে ঝিঝি অন্ধকার, সাথে ঝিঝি পোকার ডাক। মাঝে মাঝে দু একটা জোনাকি পোকা দেখা যাচ্ছে। মায়েরা টেবিলের উপর 2 হাত পেতে তার বাম গালটা হাতের উপর ঠেকিয়ে রাখলো। দৃষ্টি এই
নিস্তব্ধ রাতে, যেখানে ঝিঝি পোকার ডাক, জোনাক পোকার মিটমিটি আলোর সমন্বয়ে মনোমুগ্ধকর এক রাত্রি। মায়েরা শূন্য চোখে আকাশের অজানা তাকিয়ে রইল। ঘরের লাইট অফ করে এসেছে। এই জোনাক পোকা দু একটা মায়েরার মুখের উপর সে মিটিমিটি আর জ্বলে আবার নেবে। হঠাৎ দূর থেকে একটি গানের সুরে গাওয়া শীষ ভেসে এসলো। আলো ভরা কালো আকাশ, কি মাধুরী গো, কি মাধুরী! মন চাহে যে ধরা দিতে, মন চাহে যে ধরা দিতে। মায়েরা তাদের মেইন গেট খুলে বেরিয়ে এসেছে। যদিও এটা গ্রাম, গ্রামের মানুষ খুব বেশি রাত জাগে না। মায়েরা তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। মায়েরা ভয় করলো না, বরং সে শিশির উৎস খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অন্ধকারের মাঝে একটু করে এগোয়, কিন্তু ততক্ষণে সেই সুরেলা শীষের শব্দ মিলিয়ে যায়। মায়েরা হতাশ হয়। সে আগে কখনো এমন গানের সুর মিলিয়ে শীষ কখনো শোনেনি। এই প্রথম শুনে মায়েরা ভীষণ ভালো লাগলো। আফসোস, আর একটু যদি শুনতে পেত। আফসোস ঘেরা মন নিয়ে বেশ কিছুক্ষণ খোলা জায়গায় বসে অপেক্ষা করলো। মাটিতে দুহাত ভাঁজ করে মৃদু বাতাসে মায়ের খোলা চুলগুলো দোল খায়। মেয়েটা চাতক পাখির ন্যায় অন্ধকারে দৃষ্টি বলে কান সজাগ রাখে। আবার যদি শুনতে পায় সেই শীষ। বেশ অনেকক্ষণ বসে কোনো আওয়াজ পায় না, তখন মন খারাপ নিয়ে বাড়ির ভিতরে চলে যায়। মায়েরা এপাশ ওপাশ করে। তার ঘুম নেই। গতকাল মেলা থেকে সে কেমন থম মেরে আছে। ইরফান সেই দু লাইনের গানের সুরে বাজানো শীষ শুনে তো মায়েরা এলোমেলো হয়ে গেছে। যদিও সে দু লাইন শুনে বুঝতে পারছে না ঠিকঠাক, কিন্তু সেই প্রথম ভালো লাগার ব্যাপারটা তার মনে নাড়া দিচ্ছে ভীষণভাবে। সে কি করে ভুলবে এই সুরেলা শীষ? আজ থেকে প্রায় ৮-৯ মাস আগেই তো সে ইরফানের শীষের মতো অবিকল এক সুরেলা শীষ শুনেছিল। ইরফান গতকাল তাকে মেলায় নিয়ে কানের কাছে ছোট্ট ২ লাইন গানের সুরে শীষ বাজিয়ে শুনিয়েছে। মায়েরা তো এই গানের সুর বাজানোর এই শীষের মতো একদম হুবহু শীষ আজ থেকে প্রায় ৮-৯ মাস আগেই শুনেছে। শুধু কি একদিন না, মায়েরা যেদিন প্রথম শুনেছিল সেই পড়ার টেবিলে বসে। এরপর দিন মায়েরা অপেক্ষা করে বসেছিল আবার সেই শীষের সুর শোনার জন্য। ভাগ্য ভালো থাকায় সে পরের দিনও শুনতে পেয়েছিল, তবে গানটা ছিল অন্যটা। টানা ৫ দিন এক এক দিন এক একটা গানের সুরে বাজানো শীষ শুনে মেয়েটার ছোট্ট কিশোরীর মন কেমন যেন উতলা হতো। কী যে ভালো লাগতো! এক এক দিন এক একটি গানের সুরেলা শেষ ভেসে আসতো। মায়েরা মন কি ভীষণ পুলকিত। কিন্তু দুঃখের বিষয়, ৫ দিন পর মায়েরা আর সেই শীষ শুনতে পায়নি। প্রায় প্রতিদিন অপেক্ষা করতো, জানলায় পাশে বসে থাকতো, কিন্তু শুনতে পেত না। এভাবে প্রায় টানা ২০ দিন অপেক্ষা করার পর মেয়েটা যখন আশার আলো দেখে না, এরপর একদিন হুট করে আবেগে কেঁদেই দিয়েছিল। এরপর ১.৫ মাসের কাছাকাছি গিয়ে মায়েরা হঠাৎ একদিন আবার সেই শীষের সুর শুনতে পায়। মায়েরা সেদিন আনন্দে লাফিয়ে উঠছিল, দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিল, কিন্তু সে কখনো এর উৎস খুঁজে পায়নি। এরপর ২ দিন এই শীষ শুনতে পায়, তারপর আবার সে কোথায় মিলিয়ে যায়। এরপর ২ মাস পর মায়েরা আবারও শুনতে পায়। মায়েরা বুঝতে পারে না ওই শীষওয়ালা মাঝে মাঝে কোথা থেকে হঠাৎ হঠাৎ অদৃশ্য দেখা দিয়ে মিলিয়ে যেত। মায়েরা ভীষণ ইচ্ছে করতো সেই শীষওয়ালাকে একবার দেখতে। সে যখন এই সুর শুনতে পেত, বাইরে বেরিয়ে এদিক ওদিক খুঁজতো, করে ছোটাছুটি করতো, কিন্তু কখনো দেখা পায়নি। প্রতিবার বিষণ্ণ মনের কোণে একটি প্রশ্ন নিয়ে ঘরে ফিরে যেত, ও অদৃশ্য শিশুলা তুমি দেখতে কেমন? ১৪ বছরের মায়েরা কি খুব ছোট ছিল? খুব বেশি অবুঝ ছিল? হয়তো, হয়তো বা নয়। সে ছোট ছিল, অবুঝ হলেও ভালো লাগার একটা স্বচ্ছ হৃদয় ছিল। সেই অদৃশ্য শিশুওয়ালাকে কি যে ভালো লাগতো মায়েরা। তার খুব মন খারাপ হতো শিশুওয়ালাকে একটিবার চোখের দেখা দেখতে না পেয়ে। ইচ্ছে হলেই সেই সুরেলা শিশুওয়ালা না শুনতে পারার তীব্র খারাপের দল এসে তাকে ঘিরে ধরত। একদিন হুট করে শুনল তার এক বয়স্ক লোকের সাথে বিয়ে। মায়েরা বুঝতো না ভালোবাসা কি, শুধু তার শিশুওয়ালাকে খুব মনে পড়ছিল। মনে মনে কত ডেকেছিল তাকে, আসেনি তো সে। মায়েরা খুব করে চাইলো মায়ের কাছে সে বিয়ে করবে না, সে পড়াশোনা করে চলে যাবে এখান থেকে, কিন্তু তার কথা শোনার যে কেউ নেই। ইচ্ছের বিরুদ্ধে বিয়ে হয় তার। শিশুওয়ালার প্রতি ভালো লাগার স্বভাবটি শুধু একটু একটু করে ছিঁড়তে লাগলো। তবে হঠাৎই থেমে গেল সেই সুতো ছেঁড়ার হাত, যখন দেখলো
তার স্বামী তাকে মানে না। মায়েরার মনে পড়ল শিশুওয়ালার কথা, কিন্তু তার কথা কেউ ভাবে না। তার কপাল অত ভালো নাকি? সে কি খুব জানতো পোড়া কপাল মায়ের মেয়ে মায়েরাকে নিয়ে কেউ ভাবে না, শিশুওয়ালাও ভাবে না। শিশুওয়ালার প্রতি ভালো লাগার সমাপ্তি সুতোয় আবার টান দিল মায়েরা। তার শিক্ষা স্বামী থাকতে পরপুরুষ যেন মন দখল করে না বসে। মায়েরা তার সেই ছোট্ট ভালো লাগার সমাপ্তির টানতে শুরু করলো। একটু আধটু ভালো লাগা ছিল তো, তাই তেমন কষ্ট হলো না। তবে সে ভুলে যায়নি। মাঝে মাঝে মনে পড়তো একটু একটু। তখন তার মনের অজান্তে আফসোস সুরে তার মন বলতো, ইস, যদি অদৃশ্য শিশুওয়ালাকে একবার দেখতে পেতাম। কথাগুলো ভেবে মায়েরা চাপা দীর্ঘশ্বাস ফেলল। আপনা আপনি মুখ থেকে বেরিয়ে এলো, নিষ্ঠুর শিশুওয়ালা। মায়েরা ঘাড় বেঁকিয়ে দেখলো ইরফান বেডে নেই। মায়েরা একটু চোখ লেগেছিল, তবে ঘুম ভেঙেছে। হাত বাড়িয়ে বেড সাইডে টেবিলের লাইট জ্বালায়। পাশ থেকে ফোনটা নিয়ে সময় দেখলো, রাত 1:30। ডান কাত হয়ে শুয়ে বালিশে মাথা রেখে ইরফানের ফাঁকা জায়গাটায় দৃষ্টি নিবন্ধ রেখে। এত রাতে লোকটা কোথায় গেছে? ভাবনার মাঝে তার কানে সেই সুরে শীষ ভেসে আসে। কবিতায় লেখা যত কবির লেখা যত কবিতা, শিল্পীর আঁকা যত ছবি, তোমার তুমি কাছে হার মেনে যায় যেন সবাই। মায়েরা হৃৎপিণ্ড লাফাচ্ছে। সে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। এরপর সময় ব্যয় না করে ঘরের লাইট জ্বালিয়ে শব্দের উৎস খুঁজতে খুঁজতে ইরফানের ঘরের ভেতরের থাকা সেই ঘরের দরজায় এসে দাঁড়ায়। মনে হলো এই ঘরের ভেতর থেকে এই গানের সুরের শীষ ভেসে আসছে। সাঁঝের বেলা রাঙা গোধূলি, বর্ষাকালের ভরা নদী, তোমার রূপের কাছে হার মেনে যায় না সবই। মায়েরা এই সুর চেনে, এই শীষ সব কিছু যে তার ভীষণ চেনা লাগে। এতক্ষণ শোনার পর তার কি ভুল হবে কি? তার মস্তিষ্ক ফাঁকা লাগে। শীষ থেমে গেছে। মায়েরা সিদ্ধান্ত নিল এই ঘরে প্রবেশ করবে। ধীরে ধীরে এক পা সামনে বাড়ালে মায়েরার কাছে সেই কণ্ঠে সেই গানের শেষ আরও তীব্র ভেসে আসলো। তবে এবার আর মনে হলো আগের চেয়েও অনেকটা কাছ থেকে শুনতে পেয়েছে সে। ইরফান ঘরের দরজা খুলতে খুলতে যেখানে থেমেছিল সেখান থেকে আবার শেষ বাজায়, তুমি সাগর নীলিমা নও, তুমি মেঘের ভরসা, তুমি শুধু আমারই। দরজা লক করে পিছু ফিরে মায়েরা তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে ইরফান থতমত খেয়ে থেমে যায়। মুখাভাব স্বাভাবিক করে নেয়। ভীষণ অপ্রস্তুত লাগলো তার। নিজেকে খুব দ্রুত সামলে নিয়ে চোখ বুজে দুবার শ্বাস ফেলল। এরপর গলা ছেড়ে মায়েরার দিকে তাকিয়ে গম্ভীর গলা বলে, এখানে কি করছো? উত্তেজনায় মায়েরা শরীর কাঁপছে, যেন অদৃশ্য শিশুওয়ালাকে দেখার স্বপ্ন আজও তার অবচেতন মন তার অজান্তে তাড়া করে বেড়ায়। সে কি তবে আর ভাবতে পারে না? তার যেন দাঁড়িয়ে থাকা শক্তির হ্রাস পাচ্ছে। তবুও কোনোরকম ডান হাতের এক আঙ্গুল তুলে মায়েরার দিকে তাক করে কিছু বলতে চায়, কিন্তু পারছে না। ইরফানের তীক্ষ্ণ চোখে মায়রাকে পরখ করে। মায়রাকে দেখে বুঝলো মেয়েটা কাঁপছে। ইরফান দ্রুত মায়রাকে টেনে তার সাথে আগলে নেয়। ডান হাত মায়রার বাম গালে দিয়ে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন? কি প্রবলেম হচ্ছে তোমার? মায়রার কণ্ঠ রোধ হয়ে আসে, চোখের কণা চিকচিক করে জলকণা। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে রইল খানিক মায়রার চোখের পানে। মায়রার চোখের কণা জমা বিন্দু বিন্দু পানি কণা। ইরফান চোখ এড়ায় না। ইরফান মায়রার ডান হাত তুলে আলতো হাতে স্পর্শ করে নরম কণ্ঠে বলে, পেইন হচ্ছে? মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে কিছু সময়। এরপর কাঁপা কণ্ঠে থেমে বলে, আপনি সেই নিষ্ঠুর শিশুওলা? ইরফানের কথায় ইরফান মায়েরার কথায় ভুরু কুঁচকে বলে, হোয়াট? মায়েরা ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজে বলে, আপনি আমাদের গ্রামে আমাদের বাড়ির সামনে দিয়ে শীষ বাজাতেন? ইরফান গম্ভীর গল বলে, নো। মায়েরা রেগে বলে, আপনি মিথ্যে বলছেন। ইরফান ভুরু কুঁচকে বলে, স্টুপিড গার্ল, আমি কারো সামনে গিয়ে দাঁড়াই না। মায়েরা মাথা নিচু করে। তার আশার আলো নিভল বোধহয়। ইরফানের থেকে দূরে সরতে চাইলে ইরফান দু হাতে মায়েরাকে নিজের সাথে চেপে ধরে। মায়েরা ইরফানকে ঠেলে বলে, ছাড়ুন আমায়। ইরফান গম্ভীর গলা বলে, নো। মায়েরা ভালো লাগছে না। তার মনে একটাই কথা, ইরফানের ফুফুর ভাষা তো গ্রামে, মানে টিনা আম্মার ভাতিজা ইরফান। তাইলে ইরফান নিশ্চয় ওই গ্রামে যেত। যেত মানে কি?
তার তো নিজেরই বিয়ের আগে একবার এই লোকটার সাথে দেখা হয়েছিল, তাকে রাস্তার মাঝে ফেলে দিয়েছিল, মনে পড়ল মায়েরা। অতঃপর ইরফানের দিকে তাকিয়ে বলল, আপনি মিথ্যে বলছেন, আপনি আপনার ফুপুর বাড়ি গিয়ে শীষ বাজাতেন, আমি শুনেছি। ইরফান মায়ের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, স্টুপিড, যখন আমার ইচ্ছে করে তখন এরকম করি, এর জন্য গ্রাম শহর ম্যাটার করে না। মায়েরা পিট পিট করে চেয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে। ইরফান মায়েরার ডান হাত দেখে বলে, কাঁদলে কেন, পেন হচ্ছিল? মায়েরা অসহায় কণ্ঠে বলে, আমার হাতে কিছু হচ্ছে না, আপনি আমার কথার উত্তর দিন। মায়েরা ইরফানের দিকে তাকায়, খেয়াল করলো মায়েরার চোখ টইটুম্বুর। ইরফান আবার বিচলিত হয়, মায়েরাকে কোলে নিয়ে বেডের উপর বসে। এরপর সে মায়েরার পাশে বসে মায়েরার মুখ দু হাতের আজলায় নিয়ে মৃদুস্বরে বলে, ডোন্ট ক্রাই, কোশ্চেন করো। মায়েরা মন পুলকিত হয়, ইরফানের দিকে একটু এগিয়ে গিয়ে বলে, আপনি আমাদের বাড়ির সামনে এসে শীষ বাজাতেন? ইরফান ভুরু কুচকে তাকালো মায়েরার দিকে, মৃদুস্বরে বলে, নো। মায়েরা চোখে জমানো অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল। ইরফান বিচলিত হলো, মায়েরাকে টেনে তার কোলে বসিয়ে বলে, আইসে ডোন্ট ক্রাই, কী প্রবলেম তোমার? মায়েরা ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে বলে, আমি আপনার শীষ শুনেছি, আপনি মিথ্যে বলছেন কেন? ইরফান মায়েরার মুখোমুখি দৃষ্টি বুলায়, বাঁ হাতে মায়েরার চোখের উপর রেখে ডান হাতে ঠোঁট সামান্য প্রসারিত করে সূক্ষ্ম হাসে। মায়েরা বিভ্রান্ত হয়, দু হাতে ইরফানের হাত সরাতে চায় তার চোখের সামনে থেকে। ইরফান হাত সরানো না, মায়েরা চোখের উপর ঠোঁট জোড়ায় দৃষ্টি নিবন্ধ রেখে ঠান্ডা গলা বলে, ইউ আর দ্য গার্ল আই ডোন্ট লাইক অ্যাট অল। তুমি সেই মেয়ে যাকে আমি একদম পছন্দ করি না। কথাটা বলে মায়েরা ঠোঁটজোড়া ধরে। মায়েরা দু হাতে ইরফানের শার্ট খামচে ধরে। ইরফান বাধা তো দিলই না, তবে ইরফানের কথা ভীষণ রাগ হলো। রাগ গিলে নিয়ে সে তার কাঙ্ক্ষিত উত্তর পেতে ছটপট করে। ইরফান কয়েক সেকেন্ড পর এর মাঝে মায়েরাকে ছেড়ে দেয়। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে কিছুটা রেগে বলে, আপনি আমার কথার উত্তর দিচ্ছেন না কেন, শুধু অসভ্যতামি করছেন। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার পানে চেয়ে ডান হাতে মায়েরার ভেজা ঠোঁটজোড়া মুছে দেয়। মায়েরা আবারও বলে, আপনি শুদ্ধ ভাইদের বাড়িতে কতদিন পর পর যেতেন আমাকে বিয়ের আগে? ইরফান গম্ভীর বলে, ডোন্ট নো। মায়েরা বিরক্ত হয়, বলবেন আপনি? আচ্ছা, আপনি কি 1.5 মাস 2 মাস এরকম সময় গ্যাপ দিয়ে গ্রামে যেতেন? ইরফান ভুরু কুচকে বলে, মেবি অর মে নট বি, নট শিওর। মারা কেমন করে যেন ইরফানের দিকে চেয়ে আছে। সে যে এই সুর জীবনেও ভুলবে না, তার অন্তরে যে গেঁথে আছে, তার চিনতে একটু ভুল হয়নি। এই লোকটা সেই লোকটা, সে ঠিকই বলছিল, লোকটা ভীষণ নিষ্ঠুর। ইরফান মায়েরার দিকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অবাক হয়, মৃদু আক্স করে বলে, হোয়াট? ইরফান কথাটা বলতে দেরি হলো, মায়েরার ইরফানকে জড়িয়ে ধরতে দেরি হয়নি। ইরফানের কোলে বসা অবস্থায় দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান কেমন স্তম্ভিত হয়ে যায়। মায়েরার বিয়ে ভীষণ অবাক হয় ছেলেটা। মায়েরাকে তার থেকে ছাড়িয়ে কিছু বলতে চাই, মায়েরা ছাড়লই না। ইরফান বুঝতে পারছে না মায়েরা কী হয়েছে, এমন অদ্ভুত বিহেভের মানেটাও সেভাবে বুঝলো না। ঘাড় ভেজা অনুভব করতে ইরফান মায়েরাকে জোর করে নিজের থেকে ছাড়িয়ে নেয়। বিস্ময় কণ্ঠে বলে, কী প্রবলেম, কাঁদছো কেন? মারা ভেজা চোখে ইরফানের দিকে তাকায়, এরপর হঠাৎ দু হাতে ইরফানের গলা চেপে ধরে। ইরফান তীক্ষ্ণ দৃষ্টিতে মায়েরার পানে দৃষ্টি রেখে গম্ভীর গলা বলে, পুচকি মেয়ে, এত উইক বডি নিয়ে আমাকে মারতে এসেছো, ইন্টারেস্টিং। মায়েরা এবার ইরফানের গলার দু হাতে সামনে খামচি দেয়। ইরফান রেগে তাকায় মায়েরার দিকে, ধমকে বলে, হোয়াটস ইউর প্রবলেম, থাপ্পড় দিয়ে দাঁত ফেলবো। মায়েরা নাক টেনে ইরফানের কোল থেকে নেমে বেডের অপর পাশে গিয়ে শুতে চায়। তার আগে ইরফান মায়েরাকে টেনে তার জায়গায় শুইয়ে দেয়। এরপর সে মায়েরার উপর আতসহে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মায়েরার দিকে। মায়েরা দু হাতে ইরফানকে ঠেলে, সে তো জানতো শিশুরা তাকে চিনত না, মনেও করতো না, কিন্তু এখন এটা উপলব্ধি করতে পেরে তার মনে অভিমান জমল। কেন যে? সে জানে এটা অর্থহীন। যদি তার জন্য কেউ শীষ বাজাতো তবে সে নিয়ম করে শুনতে পেত, কিন্তু তার তো কখনো এই সুরেলা শীষ পুরোটা শোনার সৌভাগ্য হয়নি, কারণ কেউ তার জন্য শীষ বাজাতো না। তাই একটু সময়ের মাঝে মিলিয়ে যেত সেই সুর। তবুও মায়েরা রাগ হলো, তার শিশলা তাকে চেনে না কেন? মনে মনে বিড়বিড় করলো, নিষ্ঠুর শিশলা,
অতঃপর ইরফানের দিকে চেয়ে রেগে বলল, সরুন বলছি, আমি থাকবো না আপনার সাথে। ইরফান গম্ভীর গলা বলল, থাকতে হবে। মায়েরা ইরফানের দিকে তাকায়, নাক টেনে বলে, আপনি আসলেও একটা হার্টলেস। ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তার বাঁ হাতে মায়েরার দু হাত এক জায়গায় চেপে ধরে। এরপর মায়েরার গলা থেকে তার ওড়না ডান হাতে ছুঁড়ে ফেলে। মায়েরা কিছু বলার আগে ইরফান মায়েরার গলায় মুখ গুজে দেয়। মায়েরা ঢোক গেলে ইরফান মায়েরার কানের কাছে মুখ নিয়ে ঠান্ডা গলায় বলে, এলে হার্টলেসের মিনিং জানো? মায়েরা কেঁপে ওঠে। ইরফান সূক্ষ্ম হেসে মায়েরা কানের লতিতে আলতো কামড় দেয়। মায়েরা চোখ বুঝে নেয়। ইরফান মোহিত গলায় বলে, শিশুয়ালা, নাইস নেম, আই লাইক ইট। কথাগুলো বলে মায়েরার উপর শরীরের ভাত ছেড়ে দিয়ে চোখ বুজে নেয়। মায়েরার গলায় মুখ গুজে লম্বা করে একটা শ্বাস নেয়। এরপর ঘুম জড়ানো কণ্ঠে বলে, আই নিড স্লিপ। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে মিনমিন স্বরে বলে, সরুন। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা হাঁসফাঁস করে। এই 100 মনের বস্তা তার উপরে থাকলে তার কি হবে? গলায় ইরফানের গরম নিঃশ্বাস পড়ছে আর মায়েরার ঠান্ডা লাগছে। তার হাতে পায়ে তালুকামে শিরশির করছে। মায়েরা ঢোক গিলে দু হাতে ইরফানের মাথা ধরে ঠেলে সরাতে চাইলে ইরফান মায়েরার গলায় ভাঁজে দাঁত বসায়। মায়েরা মৃদু আত্মনাদ করে ওঠে ইরফানকে ছেড়ে দিয়ে ঢোক গিলে। ইরফান মায়েরার গলায় বসানো দাঁত ছেড়ে দিল, কিন্তু কিছু বলল না। মায়েরা আবারও মিনমিন করে বলে, সরুন। আমি পা শেষ করতে পারল না। তার আগে ইরফান মাথা তুলে ধমকে বলে, শাট আপ স্টুপিড। মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। হঠাৎ করে এমন রামধমক খেয়ে ভীষণ ভয় পেয়েছে। ইরফান মায়েরাকে এভাবে কেঁপে উঠতে দেখে নিজেই থতমতে খেয়ে যায়। মায়েরা অভিমানী চোখে তাকিয়েছে ইরফানের পানে। চোখের কোণে জলকণা। ইরফান নজর বুলায় মায়েরার মুখোমুখি। দু হাতে মায়েরা কোমর জড়িয়ে তাকে টেনে নেয় নিজের দিকে। মায়েরার শ্বাস ভারী হয়। মায়েরা ইরফানের কানের কাছে মুখ নিয়ে ঠোঁট বাঁকিয়ে কিঞ্চিৎ হেসে শীতল কণ্ঠে আওড়ায়, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। কথাটা বলে মায়েরার উপর থেকে উঠে যায়। এরপর তার ল্যাপটপে বেডের সাথে হেলান দিয়ে বসে। ল্যাপটপে পায়ের উপর রাখে। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান গম্ভীর মুখে ল্যাপটপে আঙুল চালায়। কিছুক্ষণ পর বিরক্তিতে কপাল কুঁচকে নেয়। মায়েরা ইরফানের কথার অর্থ ঠিক বুঝল না। ভুরু কুঁচকে চিন্তিত গলায় বলে, কিসের স্টেপ? ইরফান ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে একবার তাকায়, বিরক্ত কণ্ঠে বলে, গাধা। এরপর আবারও তার কাছে মন দেয়। মায়েরা বিরক্ত হলো। তাকে শুধু এইসব বিরক্তিকর নামে এই অসভ্য লোকটা ডাকে। জীবনে একটা ভালো নামে ডাকলো না। বিড়বিড় করে, অসভ্য, নিষ্ঠুর। এরপর পিটপিট করে শুধু চেয়ে থাকে ইরফানের দিকে। না চাইতো ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। একটা দীর্ঘশ্বাস নিয়ে তার মন বলে উঠত, ও অদৃশ্য শিশলা, তুমি দেখতে কেমন দেখতে? আর সে মনের অজান্তে মনে মনে আওড়ায়, এই যে শিশলা, তুমি দেখতে এমন। আজকে হুট করে মায়রার কাছে ইরফানকে কি যে ভীষণ সুন্দর লাগছে মায়রা আগে খেয়াল করেছে, কিন্তু আজ কেন যেন চোখ লাগছে তার। সোজা, তীক্ষ্ণ, খাড়া নাক, কালচে ঠোঁট। মায়েরা বিরক্ত হলো। এই লোক সিগারেট খেয়ে খেয়ে এমন করেছে ঠোঁটের, তবু তার ভালোই লাগলো। ইরফান মায়রার চেয়ে এক শেড বেশি ফর্সা হবে বলে মায়রার মনে হলো। চোখের মণি দুটো বিড়ালের চোখের মতো কেমন বাদামি, চুলগুলো কিচমিচ কালো। মায়েরা ভাবলো, এই লোকের চুল যদি একটু অন্যরকম হতো, তবে এই লোক যে বাংলাদেশি এটা বোঝার চান্সই থাকতো না। মায়েরা মনে প্রশ্ন জাগে, ইরফানের বংশ কি কেউ বিদেশি ছিল? মায়েরা সিদ্ধান্ত নিল সে এই কোশ্চেন ইরফানকে করবে। ভাবনা নিয়ে শোয়া থেকে উঠে বসলো। এরপর ইরফানের দিকে একটু এগিয়ে এসে বলে, বসে বলতে চাই, আপনি আমাকে একটু চিনতেন না? কিন্তু মনের কথা মনে রইল। মায়েরা কেমন করে যেন ইরফানের দিকে তাকিয়ে আছে। সে নিজের ভাবকে বুঝতে পারছে না, তবে ভীষণ অন্যরকম লাগছে। বুদ্ধি হওয়ার পর থেকে আজকেই প্রথম মায়েরার মন এত বেশি পুলকিত হলো। ইরফান মায়েরাকে এভাবে বসে থাকতে দেখে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, হোয়াটস হ্যাপেন? ঘুমাচ্ছ না কেন? মায়েরা মিনমিন করে বলে, ঘুম আসছে না। ইরফানের কোলের উপর থেকে ল্যাপটপ রেখে মায়েরাকে টেনে তার কোলে বসায়। মায়েরা পিঠ ইরফানের বুকে ঠেকে। মায়েরা থতমত এসে বলে, কী করছেন? ইরফান উত্তর করল না। মায়েরা কোলের উপর ল্যাপটপ রেখে মায়েরা দুপাশ দিয়ে হাত বাড়িয়ে ল্যাপটপে আঙুল চালায়। মায়েরা পিটপিট করে ইরফানের আঙুলের দিকে একবার তাকায়, আর একবার ল্যাপটপের স্ক্রিনে। কী যে করছে কিছুই বুঝলো না।
কিছু একটা মনে পড়ায় ঘাড় বাঁকিয়ে মিনমিন স্বরে করে বলে, শুনুন। ইরফান ল্যাপটপের স্ক্রিনে থাকা দৃষ্টি ঘুরে যায় মায়ের দিকে, আঙ্গুল থেমে যায়, মৃদু স্বরে বলে, শুনছি। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজে বলে, আপনাদের মাঝে কি কেউ বিদেশি মানুষ আছে? ইরফান তার কাজে মনোযোগ দেয়, গম্ভীর গল্পের নো। মায়েরা সাথে সাথে ঘাড় ঘুরিয়ে ইরফানের দিকে চেয়ে উঠে বলে, তাহলে আপনি দেখতে বিদেশিদের মতো কেন? ইরফান কপালে ভাঁজ পড়ে আর চোখে মায়েরার দিকে রেখে বিড়বিড় করে বলে, স্টুপিড। মায়েরা ইরফানকে চুপ দেখে মনে মনে, আমি বলছি আপনার চোখের মণি কেমন বাদামি ওই বিড়ালের মতো, দেখুন তো আমাদের চোখের মণি কেমন বাঙালি মুক্তদের মতো কালো। ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর করে বলে, বিকজ তোমার হাজব্যান্ডের চোখের আইরিশের মাত্রাতিরিক্ত মেলানিন। মায়েরা বাঁকা চোখে তাকায় ইরফানের দিকে। সে তো বোঝাতে চাইছে ইরফানের পূর্বপুরুষ কেউ বিদেশি নেকা। মায়েরা ঘাড় ঘুরিয়ে ল্যাপটপের দিকে তাকায়। ইরফান আবার ল্যাপটপে আঙুল চলায়, সাথে সাথে প্রশ্ন করে, হুই ইজ শিশলা? মায়েরা মুখ বাঁকিয়ে বলে, আমার প্রেমিক। ইরফান রহস্যময় হেসে মুখ বাঁকিয়ে মায়েরার গলায় নাক ঘষে দুবার মৃদু স্বরে বলে, আচ্ছা। মায়েরা দুহাত জমা করে নিজেকে অশান্ত মনকে শান্ত করার চেষ্টা করছে, এরপর থেমে বলে, আমার প্রেমিকে তো আমি তাকে খুঁজে পেলে তার কাছে চলে দেব। ইরফান মায়েরার কাঁধে থুতনি রেখে ল্যাপটপে দৃষ্টি রেখে বলে, ওকে। মায়েরা রাগ হলো, এই লোক কোনো কিছু যায় আসে না, মুখ ফুলিয়ে সামনে তাকিয়ে রইল। এক পর্যায়ে মায়েরা ঘুমিয়ে যায়। বাম দিকে হেলে পড়তে নিলে ইরফান দ্রুত বাঁ হাতে মায়েরাকে আগলে নেয়। সে বেডের সাথে হেলান দিয়ে আতশো হয়ে মায়েরার মাথা তার বুকে ঠেকিয়ে রাখে। বাঁ হাতে মায়েরার কপাল, গলা চেক করলো, দেখলো ঘামছে নাকি ঠান্ডা লাগছে। স্বাভাবিক দেখে তার কাজে মনও দিল। নাসিম অন্তরার বাসার ড্রয়িং রুমে সোফায় গা এলিয়ে দিয়ে বসে আছে। অন্তরা গাড়ি ড্রাইভ করতে পারবে না, মূলত এজন্য সে অন্তরাকে কলেজে রেখে আসবে। অন্তরা কল করছিল, কিন্তু বেচারা এ বাড়ি এসে মনে হচ্ছে আপ্যায়ন পাচ্ছে না। চোখ বুঝে আওয়াজ করে বলল, বাড়িতে মেহমান এলে তাকে খাবারের মাঝে ডুবিয়ে রাখতে হয়। মেহমানদের এভাবে অবহেলা করলে আল্লাহ পাপ দেয়। ভালো হয়ে যাও অন্তরা, এখনো সময় আছে। ছেলের কণ্ঠ থেকে অন্তরার বাবা বেরিয়ে এসে নাসিমকে দেখে চিনল না, তবে বুঝলো অন্তরাকেও। আসলে ছেলেটাকে কোনো নাস্তা দেওয়া হয়নি। ভদ্রলোক অসন্তুষ্ট হলেন দুই মেয়ের উপর, মেহমানকে আপ্যায়ন করলো না কেন এই আফসোসে। এগিয়ে গিয়ে নাসিমের উদ্দেশ্যে বলল, তোমার নাম কি বাবা? এই বাড়িতে এমন ছেলে লোকের ভারী কণ্ঠ পেয়ে নাসিম দ্রুত চোখ খুলে তাকায়। অন্তরার বাবাকে তিনি দেখেছিলেন আগে, তবে সেভাবে পরিচয় হয়নি। ভদ্রলোককে দেখে নাসিম মুখ লুকোতে চাইল। হায় হায়, এই লোক তো তার কথা শুনে নিয়েছে, তাকে নিশ্চয় অভুক্ত ভাবছে। ইস, এই হতচ্ছাড়ি অন্তরার বাবা এসেছে, ও বলেনি কেন? বাবা থেকে দাঁড়িয়ে আঙ্কেল সম্বোধন করে সম্বোধন দিয়ে নাম বলে। অন্তরার বাবা সালামের উত্তর দিয়ে বলেন, তুমি বসো বাবা, আমি আসছি। নাসিম খুব বুঝলো তাকে অভুক্ত ভেবে খাবার আনতে গেছে। ইস, কি লজ্জা! দ্রুত বলে, আঙ্কেল আপনার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে। অন্তরার বাবা নাসিমের দিকে তাকালেন। নাসিম গলা ছেড়ে বললেন, আঙ্কেল আমি অন্তরার ফ্রেন্ড, অন্তরার বিয়েতে রাজি, আপনি পাত্র দেখুন। অন্তরার বাবা চোখ চকচক করে উঠল, না চাইতে মুখে হাসি ফুটে উঠল। আজ প্রায় 5 বছরের বেশি হলো তিনি মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু বরাবরই ব্যর্থ। আজ হঠাৎ এমন কথা শুনে বাবা হিসেবে তার আকাশের তারা হাতে পাওয়ার মতো মন উৎফুল্ল। খুশি খুশি মনে বলে, তুমি সত্যি বলছো বাবা? নাসিম হেসে বলে, জি আঙ্কেল, আপনি ছেলে দেখুন। অন্তরার বাবা নাসিমের উদ্দেশ্যে হেসে বললেন, তুমি বসো বাবা, আমি 2 মিনিটে আসছি। আসলে আমার মেয়ে দুটো খুব অবুঝ। নাসিম দ্রুত বলে, না না আঙ্কেল, আপনি ব্যস্ত হবেন না। তখনই অন্তরা ভেতর থেকে বেরিয়ে এসে অন্তরার বাবা অন্তরাকে থেকে এগিয়ে গিয়ে অন্তরার মাথায় হাত দিয়ে বলে, আমি যে কি খুশি হয়েছি মা, তুই খুব ভালো থাকবি মা, আমার দোয়া তোর সাথে সবসময় আছে। অন্তরার বাবার কথায় বোকা চোখে তাকিয়ে থাকে, তার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। নাসিম দ্রুত অন্তরার হাত টেনে বলে, আয় লেট হচ্ছে। অন্তরার বাবা নাসিমের উদ্দেশ্যে বলে, বাবা কিছু খেয়ে যাও, আরেকদিন আঙ্কেল, আজ একদম টাইম নেই। অবশ্যই আসবে কিন্তু। জি আঙ্কেল। অন্তরা গাড়িতে উঠে বসে। নাসিম গাড়ি ড্রাইভ করছে। অন্তরার বাবা কণ্ঠে বলে, বাবার কি হয়েছে, ওভাবে কথা বলে কেন? তুই বিয়েতে রাজি হয়েছিস তাই কি? নাসিম বাঁ হাতের
এক আঙুলে কান ঘুরিয়ে ভেতরে ঘুরিয়ে বলে, আমি ছেলে পছন্দ করে দেবো, নো টেনশন। মেটপোটা টাকলা দুটোই লাগবে নাকি একটা হলে চলবে? অন্তরা কটমট দৃষ্টিকে নাসিমের দিকে চেয়ে আছে। শয়তান বাবা সত্যি সত্যি ছেলে দেখবে। নাসিম মিটমিট করে হেসে বলল, ইরফানের বিয়ে তো খেতে পারলাম না, শুদ্ধ যে কবে করবে? শুধু ফাইজের বিয়েটা পেট খেয়ে পেট ভরেনি, এবার তুই বিয়ে করে আমাদের পেট ভরা। অন্তরা পা থেকে চটি খুলে বাঁ হাতে নাসিমের বাহুতে দুটো লাগিয়ে চিল্লিয়ে বলল, বাবা যে ছেলে ঠিক করবে ওর সাথে আমি তোর বিয়ে দেবো, দাঁড়া বেয়াদব। নাসিম ডান হাতে তার বাম বাহু দুবার বুলিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ, আমি পিওর ছেলে। ইরফানের কথা ভাবতে ভাবতে তুই পাবনার বাসিন্দার হয়ে গেলি রে। অন্তরা রাগে ফোঁস করছে। নাসিম অসহায় মুখ করে বলল, আজ আমি ভালো বলে, নয়তো আমার পায়ে আরও শক্ত জুতো আছে। অন্তরা মুখ বাঁকিয়ে বাইরে তাকালো, চোখের কোণে পানি। শীতে মাথা এলিয়ে ভারী গলায় বলে, মানুষ শুধু কথা শোনাতে আর মজা নিতেই জানে। নাসিমের মুখ মলিন হয়, তবে কিছু বলে না। সে যা ভুল করেছে হেসে হেসে করলো এটা প্রয়োজন, নয়তো অন্তরা মানসিক রোগী হবে। দেখতে দেখতে 15 দিন পেরিয়ে গেছে। ইরফান মায়রাকে বেসরকারি একটা কলেজে ভর্তি করেছে। মায়েরা মেনে নিয়েছে। মায়েরার মনে প্রশ্ন জেগে। ইরফান বলেছিল অন্তরা ইরফানের ফ্রেন্ড, হিসাব মতো ইরফানের উচিত ছিল সেখানে ইরফানের ফ্রেন্ড সেখানে তাকে ভর্তি করানো, উল্টে তাকে অন্য কলেজে ভর্তি করেছে। আর সব থেকে বড় কথা, প্রথম দিন থেকে তার প্রতি অন্তরার এত অমায়িক ব্যবহার, পরের দিনে তাকে অকারণে এভাবে শাস্তি দেওয়ার হিসাব মায়েরা মেলাতে পারেনি। ইরফান বললে তাকে ধমক দিয়ে চুপ করে রাখে। মায়েরা রেডি হয়ে বাইরে বেরিয়ে এসে ইরফান গাড়িতে ওয়েট করছে। মায়েরা কোনো কথা না বলে দ্রুত গাড়িতে উঠে বসে। ইরফান একবার তাকালো মায়েরার দিকে, মায়েরাকে সে সময় তাকানো, দুজনে চোখাচোখি হয়েছে। মায়েরা মৃদু হাসে। ইরফান তার গাম্ভীর্য বাইরে বেরোল না, নীরবে চোখ সরিয়ে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা মুখ বাঁকায়। এই লোকটা একটা অদ্ভুত প্রাণী, হাসলে কি না জানি না। ইরফানের দিকে তাকিয়ে বলে, বলছি হাসলে কি আপনার মুখ ব্যথা করে? ডেইলি একটা করে ব্যথার ওষুধ খেলেই তো হয়। ইরফান ধমকে বলে, শাট আপ। মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে, ভেঙচি কেটে জানলার দিকে তাকায়। এই লোক কিভাবে শীষ বাজায়? এমন পচা মুখের মাঝে আল্লাহ এই বৈশিষ্ট্য কেন দিয়েছে? মায়েরা আফসোস হলো, এসব বৈশিষ্ট্য হবে রসাত্মক মানুষের মাঝে, আর এই লোকটা হাসতেই জানে না, কথা বলতে জানে না। মায়ের বিরক্ত লাগে। ভাবনার মাঝে ইরফান তার কলেজের গেটের সামনে গাড়ি দাঁড় করালে মায়েরা দ্রুত গাড়ি থেকে নেমে দেয়। ইরফান গাড়ি থেকে নেমে মায়ের পাশে এসে দাঁড়ায়। মায়েরা ইরফানকে পাশ কাটিয়ে যেতে নিলে ইরফান মায়েরা হাত টেনে বলে, আমার লেট হলে কলেজ থেকে বেরোবে না। মায়েরা মুখস্থ লাইনটা শুনে অলস ভঙ্গিতে মাথা নাড়ায়। এরপর সে কলেজে গেটে প্রবেশ করে। বাইরে থেকে ভেতরে দেখা যায় ইরফান দু হাতের প্যান্টের পকেটে গুজে মায়েরার দিকে তাকিয়েছে। মায়েরা কলেজের গেটের ভেতরে প্রবেশ করলে দেখলো একটা ছেলে তার দিকে দু হাত বাড়িয়ে দিয়ে দৌড়ে আসছে। মায়েরা চোখ বড় বড় হয়ে তাকায়। এই ছেলের সাথে 3 দিন হলো তার পরিচয় হয়েছে। মূলত তার নতুন বান্ধবী মিলাই পরিচয় করে দিচ্ছে। ভীষণ গায়ে পড়া টাইপের ছেলে। মায়েরা একবার পিছন দিকে তাকালো, দেখলো ইরফান। আবার সামনে তাকালে দেখলো ছেলেটা, তার মাঝে বেশি দূরত্ব নেই। মায়েরা দ্রুত বাম দিকে এক প্রকার দৌড়ে সরে দাঁড়ায়। ছেলেটা মায়েরাকে না পেয়ে মাঠের মাঝে উবুর হয়ে ঠাস করে পড়ে যায়। মায়েরা শব্দ করে হেসে গেটের দিকে নজর করলে ইরফান এগিয়ে আসতে দেখে মায়েরা তার ক্লাসরুমের দিকে দৌড় দেয়। এখানে থাকলে বিপদ। শুদ্ধ তার লাস্ট ক্লাস নিয়ে মাঠে এসে দাঁড়ায়। আশেপাশে একবার চোখ বুলে ফারাকে খুঁজছে। খুব বেশি কষ্ট করতে হলো না, কিছু দূরে ফারা তার ফ্রেন্ডদের সহ পেয়ে গেল। খুব স্বাভাবিকভাবে এদিক সেদিক এগিয়ে যায়। মাঝপথে এসে শুদ্ধর পা থেমে যায়, চোখ মুখ শক্ত। ডান পায়ের গোড়ার দিকটা মাটিতে ঠেকিয়ে রেগে আগার দিকটা দুবার ডান দিকে আর বাম দিকে নাড়ায়। দু হাতের কনুই পর্যন্ত গুটানো শার্টের হাতা কনুইয়ের উপরে তুলল। ডান হাত মুষ্টিবদ্ধ করে হাতটা একবার ঝাড়া দিল। এরপর গট গট পায়ে এগিয়ে এসে সবার মাঝ থেকে ফাড়ার হাত ধরে জোরে টানে। শাহেদ হেলে পড়তে পড়তে বেঁচে যায়। বেচারা ফাড়ার কাঁধে মাথা রেখেছিল একটু। এদিকে ফাড়া পড়ে যেতে নেই, তবে শুদ্ধ বাঁ হাতে ফাড়াকে ঠেলে সোজা করে দাঁড় করিয়ে দেয়। এরপর শাহেদের কলা চেপে রাগান্বিত স্বরে বলে, তোর ক্লাস তো আমি পরে নিব, ওয়েট। কথাটা বলে শাহেদকে ধাক্কা দেয়। এরপর আর কোনো কথা না বলে ফাড়াকে টেনে নিচে দেখে। সবার চোখে মুখে ভীতি। ফাড়া ঢোক গেলে বলে, শুদ্ধ ভাই আমি। শুদ্ধ তার গাড়ির দরজা খুলে ফাড়াকে ধাক্কা দেয়।
ফাড়া হাতে ব্যথা পায়। শুদ্ধ ড্রাইভিং সিটে এসে বসে। ফাড়াকে ঢোক গিলে বলে, শুদ্ধ ভাই শাহেদ। শুদ্ধ স্টিয়ারিং উপর 2 হাত রেখে মাথা নিচু করে নিজেকে জমাতে চাইছে, কিন্তু শাহেদের কথাটা শুনে ঝড়ের বেগে ফাড়ার ডান গেলে থাপ্পড় দেয়। ফাড়া অবাক হয়ে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ 1 সেকেন্ড সময় নষ্ট না করে ফাড়ার গলা চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, বলছি না সব তেরামি মানবো, শুধু কোনো ছেলেকে জড়াবি না। বল বলছি কি না, তবু অবর্ধনা করবি কেন? ফাটা চোখ বড় বড় করে তাকায়। 2 হাতে শুদ্ধর হাত তার গলা থেকে সারাতে চায়। শুদ্ধ ছাড়ল না, বরং হাতের বেগ বৃদ্ধি করে। ফাটা চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধর দয়া হয় না, আগের চেয়েও শক্ত গলায় বলে, এসব ছেলে রিলেটিভ কিছু করলে বলেছিলাম না তোর অস্তিত্ব রাখবো না? বল বলেছিলাম কি না? আমি হি হি করে বলে আমার সব কথা সব উঠিয়ে দিবি? এই তোর মাথায় মগজ নেই? তোর কাঁধে আরেকজন জায়গা দিছিস? তোর তো বেঁচে থাকার অধিকার নেই, মরে যা তুই। কবরে গিয়ে দোয়া করে আসবো। বেঁচে থেকে আরেকজনের কাঁধে জায়গা দিবি তো আমি তোকে বাঁচিয়ে রাখবো? ফাড়ার চোখ মুখ লাল হয়ে যায়। শুদ্ধর একটু দয়া হলো না, যেন ফাড়াকে মেরেই দিবে, দম নেবে। মায়েরা কলেজ শেষ করে কলেজের মাঠে দাঁড়িয়ে অপেক্ষা করছে ইরফানের জন্য। হঠাৎ তার সামনে কেউ একজন এসে সালাম দেয় মায়ের সম্বোধনে। মায়েরা বাম দিকে ঘাট ফিরিয়ে কিছু দেখছিল। তার নাম ধরে কেউ সালাম দেয়। মেয়েটা ভুরু কুঁচকে তার সামনে তাকায়। সালামের উত্তর নিতে আসলা থেমে যায় মায়েরা। সালামের উত্তর সম্পন্ন করতে পারল না। বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনে দাঁড়ানো ভদ্র মেয়েটির দিকে। প্রণয়ের অমল কাব্য, পর্ব 13। পুরো গল্প প্লেলিস্টে।